হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব চাইনিজ রোমান্টিক ড্রামা 12 লেটার্স। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের মেইন লিডকে দেখতে পাই, যিনি এখন একজন বৃদ্ধ মানুষ। তবে খুব তাড়াতাড়ি আমরা তাকে তরুণ বয়সে দেখতে পাবো। তার নাম জুন। জুন বহু বছর ধরেই একটি পুরনো ফ্যাক্টরির মেইল বক্সের পাশে বসে থাকেন, কোনো এক চিঠির অপেক্ষায়। মেইল বক্সটা তখন জং ধরা আর ভাঙাচোরা হলেও বৃদ্ধ জুনের কাছে তা অমূল্য রত্ন, কারণ এর সাথে জড়িয়ে আছে একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি, আর সেই চিঠিতেই আছে অতীতের স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর বুকের গভীরে লুকানো কষ্ট। তাই জুন কখনোই সেই মেইল বক্স ছেড়ে কোথাও যায় না। এদিকে জুনের মেয়ে নিয়ান, সে তার বাবার জন্য খুবই চিন্তিত। সে বুঝতে পারে না তার বাবা কেন এক জায়গায় আঁকড়ে পড়ে আছে, যে মেইল বক্সটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা হবে। আর তাই নিয়ান চাই তার বাবাকে নিয়ে বেইজিং চলে যেতে। আর এই কারণেই ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর অবশেষে নিয়ান বিরক্ত হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি প্রতিদিন কার চিঠির অপেক্ষা করো, আর কেই বা তোমাকে চিঠি পাঠাই? তখন জুন উত্তরে বলে, আমি সেখানে কারো চিঠির জন্য অপেক্ষা করি না, আমি নিজেই চিঠি পাঠাই। নিয়ান তখনও জেদ ধরে থাকে, কিন্তু তার বাবা কখনোই রাজি হয় না। জুন তখন রুমে চলে যায় আর কলমটা হাতে তুলে নিয়ে অনেক ধৈর্য আর ভালোবাসা দিয়ে লিখতে থাকে তার চিঠি। জুনের লেখা প্রত্যেকটা শব্দেই ছিল কষ্ট আর স্মৃতির বৈসাদৃশ্য। পরের দিন সকালে নিয়ান তৈরি হয়ে আসে তার বাবাকে বেইজিং নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ঘরে ঢুকে দেখে তার বাবা সেখানে নেই। শুধু টেবিলের উপর রাখা আছে তার বিদায়ের চিঠি। তার লেখা প্রত্যেকটা লাইনে ছিল অগাধ ভালোবাসা আর অসহায়তার ছাপ। আর এটা দেখে নিয়ান ভেঙে পড়ে আর সরাসরি পুলিশ স্টেশনে রিপোর্ট করতে যায়। ফিরে আসার সময় ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড ওর পথ আটকে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাবাকে খুঁজছো? তখন নিয়ান বলে, হ্যাঁ। তুমি কি আমার বাবাকে কোথাও দেখেছ? তখন গার্ড তাকে বলে, দেখো, আমি পাগল নই, যদি বিশ্বাস করো তাহলে আমি সবকিছুই বলবো। নিয়ান ওর কথায় রাজি হয়। তখন গার্ড তাকে জানায়, সেদিন রাতে আমি ডিউটিতে এসেছিলাম, তোমার বাবা তখনও মেইল বক্সের পাশে দাঁড়িয়েছিল, আর তখন তিনি একটা চিঠি মেইল বক্সে ফেলে দেয়। আর চিঠিটা ভেতরে পড়ার সাথে সাথেই তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। নিয়ান তখন খুবই অবাক হয়, ভাবতে থাকে এমনটা কিভাবে সম্ভব। গার্ডটা তাকে আরো বলে, আর তারপর পরই মেইল বক্সের ওপর একটা বিড়াল এসে বসে। এই বিড়ালটা সবসময় মেইল বক্সের আশেপাশেই থাকে। কে জানে, এই বিড়ালটাই হয়তো টাইম ট্রাভেলার। নিশ্চয়ই এই মেইল বক্সের পেছনে লুকানো আছে কোনো রহস্য। নিয়ান তখন গার্ডের কথায় বিশ্বাস করতে পারে না, ভাবে এটা হয়তো তার চোখের ভুল। কিন্তু ফেরার সময় বিড়ালের অদ্ভুত আচরণ তাকে ভয় পাইয়ে দেয়। তখন নিয়ানের মনে হতে শুরু করে এই মেইল বক্সটা আসলেই অদ্ভুত। আর যখন সে মেইল বক্সটা খোলে তখন একটা চিঠি পায়, আর তাতে নাম লেখা ছিল ইতান, তারিখ সেপ্টেম্বর 1991। আর এটা দেখে নিয়ান একেবারেই হতবাক হয়ে যায়, ভাবতে থাকে ইতানকে, আর এত পুরনো সময়ের চিঠি এখানে কিভাবে আসলো। আর এরপর আমরা টাইম ট্রাভেলে চলে যাই, অর্থাৎ 1991 সালের মেওয়ান টাউনে। আর এটা হলো আমাদের গল্পের মেইন লিড জুন। জুন ছিল গরিব আর অনাথ, আর তাই সে বেঁচে থাকার জন্য লিডারের সাথে থেকে জোর করে মানুষের থেকে টাকা আদায় করে। এক কথায় বলতে এলাকার বকে যাওয়া একটি ছেলে। একদিন জুন তার লিডারের সাথে কারো বাড়িতে টাকা তুলতে যায়, আর এই বাড়িটি হলো ইতাংয়ের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে দেখে ইতানের দাদি একদিন আগে মারা গেছেন। বাড়িতে তখন শোকের আবহ। ইতানের চোখ তখনও ভেজা, মুখে ক্লান্তি আর বিষণ্ণতা। এদিকে তার বাবা ঋণ করে পালিয়েছে। জুন এবং তার সঙ্গীরা ইতানের ঘরে ঢুকে তার থেকে জোর করে টাকা নেয়। আর এটা দেখে ইতান প্রচণ্ড ক্ষেপে যায় আর বলে, আমার দাদি মাত্র একদিন হয়েছে মারা গেছে, আর তোমরা আজই এসেছো লুট করতে। ইতান একটি পাথর নিয়ে জুনের লিডারকে মারতে চায়, কিন্তু তখন জুন তাকে থামায় আর বলে, আমরা শুধু আমাদের কাজ করছি, অযথা নিজের জীবন ঝুঁকিতে ফেলো না, তাহলে এটা তুমি সামলাতে পারবে না। এই বলে সে চলে যায়। আসলে ইতানের জীবন ছিল কষ্টে ভরা। প্রতিদিন ঝগড়া, মারামারি, রক্ত, এসবই তার নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে জুনের গ্রুপ লিডার ডং তাকে বলে, তুমি কাল থেকে স্কুলে যাবে, আমাদের ব্যবসার জন্য দরকার তুমি কিছু পড়াশোনা করে নাও। আমার টিচারের সাথে কথা হয়ে গেছে। জুন শুরুতে যেতে চায় না, কিন্তু তারপরে সে বাধ্য হয়। পরের দিন সকালবেলা জুন মাথা নিচু করে স্কুলে যায়। টিচার তখন জুনকে দেখে বকাবকি শুরু করে, বলে, প্রথম দিনে এত দেরি, এই সুযোগ তুমি নষ্ট করো না, পড়াশোনা করো। এরপর জুন ক্লাসে ঢুকে নিজের নাম বলে সে পেছনের বেঞ্চে বসতে যাচ্ছিল, কিন্তু তখন তার চোখ পড়ে ইতানের ওপর। এ তো সেই মেয়েটা যার বাড়িতে সে টাকা তুলতে গিয়েছিল। ইতানও তাকে দেখে অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। এরপর স্কুল শেষে ইতান তাকে ধরে পাশে নিয়ে যায়
আর বলে আমার টাকা ফেরত দাও, নয়তো আমি পুলিশকে ডাকবো। জুন বলে টাকাগুলো আমার হাতে নেই, তোমার বাবা আমাদের ঋণ শোধ করেনি, আর আমাদের তো এই টাকা তুলতেই হতো। ইতান তখন রেগে গিয়ে বলে ওই টাকাগুলো আমার দাদির ছিল, ফেরত তোমাকে দিতেই হবে। কিন্তু জুন তখন পাত্তা না দিয়ে চলে যায়। ইতানের জীবন ছিল খুবই কঠিন। সকালে স্কুল আর সন্ধ্যায় সানশাইন বুক স্টোরে সে পার্ট টাইম জব করে, কারণ ইতানের বাবা একেবারেই দায়িত্বহীন। একদিন ইতান তার কাজে ব্যস্ত ছিল, তখন তার কাছে একজন লোক এসে কার্ডবোর্ডগুলো নিতে চায়। ইতান খুবই দয়ালু ছিল, তাই সে কার্ডবোর্ডগুলো তাকে দিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই এই সেই মেল বক্স, যেটা আমরা 2026 সালে দেখেছি। আরেকটা অবাক করা ব্যাপার হলো এখানেও সেই একই বিড়ালকে দেখা যায়। আর এই থেকেই বোঝা যায় মেল বক্সে নিশ্চয়ই টাইম ট্রাভেলের রহস্য আছে। অন্যদিকে ডং তখন জুনকে বলে এখন থেকে ইতানের বাবার কাছ থেকে আমরা আর টাকা তুলব না, এই ব্যাপারটা আমাদের বস সামলাবে। জুন তখন রাজি হয়, কিন্তু সে জানে তাদের বস খুবই নিষ্ঠুর, সে ইতানকে মেরে ফেলতেও পারে। তবুও জিন ভাবে আমি কেন তার জন্য চিন্তা করব, আমি তো তাকে চিনিই না। অন্যদিকে ঠিক পরের দিনই সেই মেল বক্সটা হাজির হয় সানশাইন বুক স্টোরের সামনে। দোকানের মালিক প্রথমে এটা সরাতে চায়, কিন্তু পরে ভাবে এটা তার ব্যবসার কাজে লাগতে পারে। ইতান তখন সেই মেল বক্স থেকে একটা চিঠি পায়, আর এই চিঠিটা তাকে বৃদ্ধ জুন ড্রামার শুরুতেই লিখেছিল। ইতান স্কুল যাওয়ার সময় চিঠিটা পড়ে এবং রাগে ফেটে পড়ে, কারণ এটা ছিল একটা লাভ লেটার, আর লেখকের নাম ছিল জুন, মানে সেই নতুন ব্যাড বয় যে সবে সবে স্কুলে ভর্তি হয়েছে। এরপর ক্লাসে গিয়ে ইতান ক্লাস ফাউন্ড তুলছিল, আর জুনের থেকে টাকা নেওয়ার পর সে জুনকে ইশারায় বলে বাইরে এসো। জুন ভাবতে থাকে আবার কি হলো। আর এদিকে ইতানের ক্লাসমেট চ্যান, সে ইতানকে মোটেই পছন্দ করে না। সে ইতানের ব্যাগ থেকে চিঠিটা বের করে পুরো ক্লাসের সামনে জোরে জোরে পড়ে শোনাতে থাকে। অন্যদিকে ইতান তখন জুনকে বলছিল এরপর থেকে এরকম কাজ মোটেও করবে না, আমি তোমাদের মতো মানুষকে ভয় পাই না। আর ক্লাসে আসার পর ইতান দেখতে পায় চ্যান তার ব্যাগ থেকে চিঠিটা নিয়ে হাসাহাসি করছে। ইতান চিঠিটা নিতে চায়, কিন্তু সে ইতানকে কিছুতেই দেয় না। তখন জুন এসে চ্যানকে লাথি মেরে চুপ করিয়ে দেয়, আর হাত থেকে লেটারটা নিয়ে বলে এটা কি, এটার মানে কি? চ্যান তখন বলে তুমি কি পড়তে পারো না, তুমি তো ইতানকে লাভ লেটার লিখেছ। জুন তখন চ্যানকে হুমকি ধামকি দিয়ে চুপ করায়, আর তাদের এই চিঠির ব্যাপারটা টিচারও জেনে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় জুন একটি ব্রিজের সামনে দাঁড়িয়ে ইতাংয়ের চিঠিটা পড়ছে। অন্যদিকে ইতাং তখন তার বাবার সাথে বাড়ি ফিরেছে, কারণ এই ব্যাপারের জন্য তার বাবাকেও স্কুলে ডাকা হয়েছিল। ইতানের বাবা একজন জোয়ারি, আর সে সবসময় এই কাজে টাকা নষ্ট করে ফেলে। ওদিকে রাতে যখন জুন বাড়ি আসে তখন সে আবারও ইতানের চিঠিটা পড়তে থাকে। বাইরে তখন আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল, আর তখন ইতানের বাবা তাকে জোর করে জিম্বি করেছে, মারধর করছে, বলছে তোমার এই চিঠিটা আসলে কে লিখেছিল, তোমাদের দুজনের মধ্যে কি শারীরিক সম্পর্ক হয়েছে? ইতান তার বাবাকে বারবার বলছে আমাদের মধ্যে কিচ্ছু নেই, আমি ওকে চিনিও না। কিন্তু তার বাবার তার কথায় বিশ্বাস হয় না, সে ইতানকে মারতে থাকে। আর এরপর ইতানের বাবা তাকে টাকা নিয়ে জিজ্ঞাসা করে তোমার যে পার্ট টাইম কাজ আছে তাতে তো তুমি টাকা জমাও, তুমি কি এই টাকাগুলো ওই ছেলেকে দিয়েছ? ইতান তখন বলে আমার কাছে কোনো টাকা নেই। তখন ইতানের বাবা ওর থেকে ওর ব্যাগ কেড়ে নেয়, আর ইতানের স্কুলের ক্লাস ফাউন্ডের টাকাগুলো সে জোর করে নিয়ে নেয়। আর এরপর সে বাড়ি থেকে বের হতে নেয়। তখন ইতান একটা টুল তুলে নিয়ে নিজের বাবার দিকে তাক করে বলে আমার টাকা এখানে রেখে দাও, নয়তো আমি তোমাকে মারতে বাধ্য হব। ইতানের বাবা তখন বলে তোমার এত সাহস থাকলে তুমি আমাকে মেরে দেখাও। ইতান তখন তার বাবাকে মারতে এগিয়ে যায়, কিন্তু তার বাবা তাকে মাটিতে ফেলে দেয়। ইতানের বাবা ইতানকে তার মাকে নিয়েও গালি দেয়, বলে তুমি তোমার মায়ের মতোই হয়েছ। আর এরপর ইতানের বাবা তাকে আবারও তুলে বলে তুমি তো তোমার জীবনে সফল হতে চাও তাই না, কিন্তু ইউনিভার্সিটিতে কেউ তোমায় একসেপ্টই করবে না, তাই ভালো হবে তুমি একটি ধনী ছেলেকে বিয়ে করে ফেলো, তাহলে আমাদের দুজনের জীবনই সেটেলড হয়ে যাবে। এই বলেই ওর বাবা এখান থেকে চলে যায়। রাতের বেলা ইতাং তখন তার দাদির নামে একটি চিঠি লিখে, যেখানে সে এটাও বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। আর এরপর ইতাং তার মাকে মনে করে কেঁদে ওঠে। আর একটু পর একটি ছুরি হাতে ইতাং তার বাড়ি থেকে বের হয়। চিঠিটা সেই মেল বক্সে ফেলে তার বাবা যেখানে আছে অর্থাৎ জুয়া খেলার কোর্টে যায়। অন্যদিকে জুন তখন ইতাংয়ের বাড়িতে পৌঁছায়, আর সেখানে জুন দেখতে পায় বাড়ির সবকিছু এলোমেলো। জুন তখন খুবই চিন্তায় পড়ে যায় এবং দ্রুত সে জুনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইতাং তখন তার বাবার জুয়ার আস্তানায় পৌঁছায়, আর হাতে ধরা ছুরিটা নিয়ে তার বাবার দিকে এগোতে থাকে। ঠিক তখনই জুন এসে ইতাংকে ভালো মতো ধরে ওকে থামিয়ে নেয়, কিন্তু ইতাং তখনও তার বাবার পিছু ছোটে। আর জুন ইতাংকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইতান জুনের কোনো কথাই শোনে না। এরপর ইতাং প্রচন্ড রাগে ফেটে পড়ে,
এবং বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তার জন্য কি আমি তোমাকে ধন্যবাদ জানাবো? ইতাং আবারও চিৎকার করে বলে আমি আমার জীবনে এতটাই ক্লান্ত হয়ে গেছি, আর যতটুকু শান্তি বাকি আছে সেটাও আমার বাবা আমার থেকে কেড়ে নিচ্ছে। আমি এভাবে আর বেঁচে থাকতে চাই না, এর থেকে আমার মরে যাওয়া ভালো। কিন্তু জুন তখন ওকে থামায় এবং ভালো মতো বোঝাই, বলে তুমি যদি মরতে চাও তাহলে মরতে পারো, কিন্তু তোমার মরার কারণ তোমার বাবা হওয়াটা উচিত নয়। তখন ইতাং আবারও রেগে গিয়ে বলে তুমি কোন অধিকারে আমাকে এসব বলছো? তুমি আমার কে হও? তখন জুন ইতাংয়ের সামনে এসে বলে তুমি যদি এখন তোমার বাবাকে মারো তাহলে সে এক ধাক্কায় মারা যাবে, কিন্তু তুমি সারা জীবনের জন্য জেলে যাবে, আর এভাবেই তুমি তোমার পুরোটা জীবন নষ্ট করে ফেলবে। এর পরের দৃশ্যে দেখানো হয় ইতাং মেল বক্সের কাছে নদীর ধারে চুপচাপ বসে থাকে, আর তখন সেখানে জুনও এসে পৌঁছায়। আর তারপর সে ইতাংকে আবারও বলে এখন বাড়ি যাওয়া উচিত, অনেকটা দেরি হয়ে গেছে, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু তখনও ইতাং চুপ করে থাকে। জুন এসে ওর পাশে বসে আর ওর সাথে কথা বলতে শুরু করে, জিজ্ঞাসা করে তোমার বাবার সাথে এমন আচরণের কারণ কি? ইতাং শান্ত কণ্ঠে বলে আমাদের ক্লাস ফান্ডের টাকা সে আমার ব্যাগ থেকে চুরি করে নিয়েছে, আর আমি কোনোভাবেই সেই টাকা রিপে করতে পারবো না। তখন জুন বলে তুমি মিস শিনকে নিয়ে চিন্তা করো না, আমি তাকে বলবো আমি তোমার ব্যাগ থেকে টাকা চুরি করেছি, তাহলে আর কিছু হবে না। আর এরপর ওরা দুজনে বাড়ির দিকে ফিরতে থাকে। কিন্তু যখন ইতাং বাড়ির ভিতরে ঢুকে জুন তখন সিগারেট দেখতে পায়, আর তৎক্ষণাৎ সে বুঝে যায় এখানে ঋণদাতারা এসে বসে আছে আর তারা টাকা ফেরতের জন্য সবকিছু করতে পারে। তাই জুন তখন ইতাংকে বলে তোমার এখানে থাকা নিরাপদ নয়। এই বলেই সে ইতাংকে কিছু না বলার সুযোগ দিয়ে ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর আসতেই ওরা ঋণদাতাকে দেখতে পায়। ওদের দেখে ইতান এবং জুন দুজনেই দৌড়ে পালাতে শুরু করে। আর এরপর জুন ইতাংকে একটা জায়গায় লুকিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। ওই লোকগুলোও তখন জুনের পেছনে পড়ে যায়। আর কিছুক্ষণ পর জুন আহত অবস্থায় ফিরে আসে আর লিনকেও সেই জায়গা থেকে বের করে। আর এরপর বলে তোমার কাছে কি কোনো জায়গা আছে যেখানে তুমি গিয়ে থাকতে পারবে? ইতাং তখন কিছুই বলে না। আর যা দেখে জুন ওকে ওর বাড়িতে নিয়ে আসে। জুনের বাড়িতে এসে ইতাং চুপচাপ বসে থাকে। আর ইতানকে চুপচাপ বসে থাকতে দেখে জুন ওর পাশে এসে বসে আর ওর হাতের জখম দেখে জিজ্ঞাসা করে তোমার বাবা কি তোমাকে প্রতিদিন এরকম মারে? ইতান তখন বলে যখন কোনো বাবা তার মেয়েকে সঠিক পথ দেখায় তখন কোনো প্রতিবেশী এসে তাকে কোনো বাধা দেয় না, কিছু হলেও কেউ এগিয়ে আসে না, কারণ এটা একটা ফ্যামিলি ম্যাটার্স। এই বলেই ইতান জুনের বাড়ি থেকে বের হতে চাই, কিন্তু জুন তখন বলে তোমার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি বাইরে যাচ্ছি। এটা বলেই জুন বাইরে চলে যায় এবং দোকান থেকে কিছু বান্স আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে সে ইতাংকে এসব দেয় আর বলে তুমি এখানে আরাম করে থাকতে পারো, আমি আজ রাতে এখানে আসবো না। ইতান পুরোটা রাত সেভাবেই বসে থাকে। আর পরের দিন সকালবেলা জুন যখন তার বাড়িতে আসে তখন ইতাংকে সে কোথাও খুঁজে পায় না। আর তারপর সে প্রস্তুত হয়ে স্কুলে চলে যায় আর সেখানেও সে ইতানকে দেখতে পায় না। আর এর জন্য জুনের মন খারাপ হয়। সে চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসে পড়ে। আর কিছুক্ষণ পর ইতাং আসে, টিচারের কাছে গিয়ে নিজের হাজিরা করায়। এদিকে ক্লাসের সব স্টুডেন্টরা তখন ইতাং এবং তার বাবার মধ্যে হওয়া ঝগড়া নিয়ে আলোচনা করছিল। আর তাদের আলোচনা জুনের কানে পৌঁছালেই সে তৎক্ষণাৎ উঠে এসে তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। আর ঠিক সে সময় ইতাংও ক্লাসে এসে পড়ে। সবাই ইতাংকে দেখে ভয়ে নিজের নিজের সিটে বসে পড়ে। ইতানও তখন একবার জুনের দিকে তাকিয়ে নিজের সিটে বসে পড়ে। তখন ইতানের এক ক্লাসমেট আসে আর বলে তোমার বাবা টিচারের সাথে দেখা করতে এসেছে। আর এটা শুনেই ইতাং তাড়াতাড়ি উঠে পড়ে আর টিচার্স রুমের দিকে এগিয়ে যায়। জুনও সবকিছু শুনে ইতানের পেছন পেছন চলে যায়। ইতানের বাবা তখন স্কুলে এসে ইতানের ব্যাপারে সবকিছু বলে, যে ইতান তার উপর মামলা করার চেষ্টা করেছে, কিন্তু নিজে কি করেছে সে ব্যাপারে কিছুই বলে না। আর হঠাৎ করেই ইতান সেখানে আসতেই তার বাবা তাকে বলে কাল রাতে কি তুমি ওই ছেলেটার সাথে ছিলে? আর এটা শুনে ইতান খুবই রেগে যায় এবং তার বাবাকে মারার জন্য তেড়ে আসে। কিন্তু ইতান কিছু করার আগেই সেখানে জুন চলে আসে এবং ইতানের বাবাকে পাঞ্চ করতে শুরু করে। পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়। আর এরপর টিচার এসে জুনকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তুমি এসব ঝামেলা থেকে দূরে থাকো, আমি ইতানকে পড়াই। আর গত 10 বছরেও ইতান কখনো এমন কাজ করেনি, কিন্তু আজকে যা হলো তাতে আমার মনে হচ্ছে ইতান এসব ঘটনায় তোমার কারণেই জড়িয়ে পড়েছে। আর এরপর টিচার শিন আরো রেগে যান। জুন তখন বলে ঠিক আছে, আমি আজই এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, ইতান কোনো ভুল করেনি। এই বলেই সে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর সেই টিচারের কাছে ইতান আসে আর বলে এসবের মধ্যে জুনের কোনো হাত নেই, সে কোনো দোষ করেনি, ওকে বিনা কারণে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু শিন তখন ইতানের কোনো কথাই মানে না,
শুধু বলে, যদি তোমরা দুজন আবার ওই স্কুলের রুলসের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের দুজনকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। সাসপেন্ডের কথা শুনে ইতান তৎক্ষণাৎ স্কুল থেকে বেরিয়ে পড়ে। স্কুলের পর সে পার্ট টাইম জব করতে যায়, আর তখন সেখানে জুন এসে পড়ে। আর এরপর দুজনেই নদীর ধারে এসে গল্প করতে থাকে। জুন ইতানের জন্য তার দাদির হাতের তৈরি স্যুপ নিয়ে আসে। আর কিছুক্ষণ পর ইতান তার পকেট থেকে কিছু টাকা বের করে জুনের দিকে এগিয়ে দেয় আর বলে, তুমি তো ক্লাস ফাউন্ডের টাকা নিজেই দিয়েছিলে, এখন এতটুকু রাখো, বাকিটা আমি কিস্তির মাধ্যমে পরিশোধ করে দেব। কিন্তু জুন তখন সে টাকা নেয় না। তাই ইতান তখন বলে, যদি তুমি এই টাকাটা না নাও তাহলে আমরা আর কখনো কথা বলবো না। জুন ইতানের কথা শুনে হেসে টাকাটা নিয়ে নেয়। আর এরপর জুন নিজের পকেট থেকে টাকা বের করে ইতানকে দেয় আর বলে, এইটা নাও, এইটা তোমার দাদির টাকা যেটা আমরা সেদিন লুট করেছিলাম, আর এখন এই টাকা আমি তোমাকে ফেরত দিচ্ছি। ইতান টাকাটা নিতে চায় না, কিন্তু জুন বলে, তুমি যদি টাকাটা না নাও তাহলে আমরা কখনো কথা বলবো না। এরপর ইতান টাকাটা নেয়। এরপর জুন একটা কাগজে নিজের নাম্বার লিখে দেয় আর সেখানে বলে, যদি তোমার ভবিষ্যতে কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করে ডেকে নিতে পারো। আর এরপর ওরা দুজনেই স্যুপ খেতে থাকে। এরপর দৃশ্য চলে যায় বর্তমানে, অর্থাৎ 2026 সালে। জুনের মেয়ে তখন তার বাবার লেখা চিঠিতে ইতানের নাম দেখতে পায় এবং তাকে খুঁজতে সে এখন মেউন টাউনে চলে এসেছে। আর তারপর সে একটি পুলিশ স্টেশনে যায়, জিজ্ঞাসা করে ইতানের সম্পর্কে, কিন্তু পুলিশ অফিসার তাকে কিছুই বলে না। তাই নিয়ান তখন হতাশ হয়ে বাইরে চলে আসে। আর কিছুক্ষণ পর সেখানে আরেকটি ছেলে আসে, রিপোর্ট করে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার তাকে জানায়, কিছুক্ষণ আগে একটি মেয়ে এসেছিল যে তোমার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এটা শুনে সেন প্রচন্ড অবাক হয় আর দ্রুত বাইরে আসে। আর বাইরে এসেই সেন নিয়ানকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার এখানে আসার কারণ কি, আর আমার মায়ের সাথে তোমার কি সম্পর্ক, তুমি আমার মাকে কেন খুঁজছো? তখন নিয়ান বলে, আমি তোমার মায়ের সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে চাই, তুমি কি তোমার মায়ের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবে? সেন তখন মনে করে তার মায়ের হারিয়ে যাওয়ার পেছনে এই মেয়েটার হাত আছে, তাই সে নিয়ানকে জোর করে আবার পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু পুলিশ অফিসার সবকিছু সামলে নিয়ে বলে, সে এখানে এসেছে তার বাবার লেখা একটা চিঠির কারণে, আর সেই চিঠিতে তোমার মায়ের নাম লেখা ছিল। নিয়ান তখন বলে, আমার বাবা হারিয়ে গেছে, আর এটা নিয়ে আমি অনেক আগেই রিপোর্ট লিখেছিলাম। তখন সেখানে আরেকটা পুলিশ অফিসার আসে এবং বলে, মেয়েটা আগেই রিপোর্ট করিয়েছিল। তখন নিয়ান সেনকে চিৎকার করে বলে, শুনলে তো, এখন বুঝলে আমি তোমাকে কোনো মিথ্যা বলিনি, আমার বাবাও অনেকদিন ধরে হারিয়ে গেছে, আমি তাকে খুঁজতেই এখানে এসেছি। এরপর পুলিশ অফিসার সেনকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সেন বলে, আমি আমার কোনো আত্মীয়কে চিনি না, অনেক বছর ধরেই আমি আমার বাবার সাথে বাইরে ছিলাম। এরপর সেন এবং নিয়ান দুজনে খাবার খেতে যায়। আর এরপর সেখান থেকে বের হয়ে নিয়ান তাকে বলে, আমি কি তোমার মায়ের বাড়িটা দেখতে পারি? তখন সেন রাজি হয় এবং দুজনেই ইতানের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে কোনো সূত্র খুঁজতে থাকে। এরপর গল্প আবারও চলে যায় 1991 সালে। ইতান তখন পার্ট টাইম জব করছিল। তখন সেখানে একটি ছোট্ট মেয়ে এসে বলে, আমি কি এই মেল বক্সে লেটার কার্ড রাখতে পারবো? তখন ইতান হাসতে হাসতে হ্যাঁ বলে। আর তখন ইতানের মনে পড়ে যে রাতে সে তার বাবাকে মারতে গিয়েছিল, সে রাতে এই মেল বক্সে একটি চিঠি ফেলেছিল। আর এটা ভাবতেই সে তাড়াতাড়ি বাইরে এসে চিঠিটা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে বাকি চিঠিগুলো থাকলেও তার চিঠি থাকে না। অন্যদিকে জুনের লিডারের ওপরের লিডার তাদের মারধর করছিল। এদিকে চিঠি খুঁজে না পেয়ে ইতাংয়ের খুবই মন খারাপ হয়। এরপর সে দোকানের মালিকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, আপনি কি মেল বক্স থেকে কোনো চিঠি বের করেছিলেন? কিন্তু মালিক তাকে না বলে। আর কিছুক্ষণ পর ইতান দোকান থেকে বের হয়ে পাবলিক টেলিফোনের কাছে যায় এবং জুনকে কল করতে থাকে। অন্যদিকে জুন তখনও মার খাচ্ছিল, আর বাড়ির লোকজন তখন টেলিফোন বাজতে দেখে রেগে গিয়ে তা টেবিল থেকে ফেলে দেয়। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এই ড্রামা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।